পিক আপ দ্য কল। অপর পাশের মানুষটা মনে হয় রিসিভ করে কথাটা শুনতে পায়, হেসে ওঠে, হেয়ালি করে বলে, খুব মিস করছো বুঝি? নাদিয়া বলল, নিজেকে ফানি ম্যান হিসেবে তুলে ধরো না, আপাতত আমার কাছে আপাত মস্তক পুরোটাই আমার চেনা। হাসির শব্দ শুনতে পায় নাদিয়া, নিজের কথাই নিজেই লজ্জা পায়। আপাত মস্তক পুরোটা সে সত্যিই চিনে? সম্ভব? লোকটি বলল, আমাকে চেনা বড্ড কঠিন, আমি দুর্লভ। অন্ধকারে রহস্য খুঁজে বের করা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া। তুমি কি আঁধার পছন্দ করছো নাকি? সেখানে কিন্তু মদ পাবে না। রাগে কাঁপছে নাদিয়া, এই হেয়ালি তার একদম পছন্দ হচ্ছে না। এই লোকটা কি বুঝতে পারছে না আপনার কিছু হলে পুরো খেলটাই পাল্টে যাবে? চিৎকার করে বলল নাদিয়া, আই ইউ ম্যাড? তুমি বুঝতে পারছো না বিষয়টা? আপনার কিছু হলে তুমি টিকতে পারবে? লোকটা বলল, রিল্যাক্স, এগিয়ে এসো, কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। নাদিয়া ঠোঁটের কোণে হাসি ফুটে, ফোনটা পকেটে ঢুকিয়ে এক দৌড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে চলে যায়। পুরি পরিহিত অবয়ব দেখে এগিয়ে যায় সে। কোনো রকম শব্দ ব্যয় না করে বাইকে বসে পড়ে। বাইক ছুটতে শুরু করে, তবে কথা হয় না। পিনপত নীরবতা বিরাজ করে। নাদিয়া জানে না কোথায় যাচ্ছে তারা, তবে এটা নিশ্চিত যে আপনাকে ঠিক পেয়ে যাবে। আলো আঁধারি ঘর, মাঝখানটায় একটা চেয়ার রাখা, তাছাড়া এই ঘরে আর কিছু দেখা যাচ্ছে না। বসে আছে একজন, ঠিক বসে আছে না, তাকে তো বেঁধে রাখা হয়েছে চেয়ারে। সেই ব্যক্তি এখন অচেতন অবস্থায় পড়ে আছে অচেনা জায়গায়। ঘরটা নিস্তব্ধ নয়, কেমন খটখট শব্দ হচ্ছে। মনে হয় কেউ লোহার জাতীয় কিছুতে বারবার বাড়ি দিচ্ছে, হয়তো কোনো কিছু শান দিচ্ছে। ঘরে জ্বলে থাকা লালবাতিটা কিরণে এসে বাড়ি খাচ্ছে সদ্য শান দেওয়া চা পাটির ওপর। কিরণগুলো কারো চোখে আনন্দ সৃষ্টি করছে। মনে হচ্ছে তার আনন্দে চা পাটিটাও আনন্দ পাচ্ছে, তার মতো চা পাটিটাও কারো রক্ত ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করছে। অপেক্ষা শুধু জ্ঞান ফেরার। সময় পেরিয়ে যায় কয়েক মিনিট। লোকটি পিটপিট করে চোখ খুলে। মস্তিষ্কের নিউরনগুলো যখন আপন ভূমিকায় জেগে ওঠে তখন চমকে ওঠে সে। দাঁড়িয়ে যায় পারে না, নিজেকে বাঁধা অবস্থায় দেখে চেঁচিয়ে ওঠে। আতিক বলল, কে আছো? কে নিয়ে এসেছো আমাকে? শুনতে পাচ্ছ কেউ? উত্তর ফিরে আসে না। অপেক্ষা করে সে। হুট করে গম্ভীর কণ্ঠ ভেসে আসে আগন্তুকের, ইন্সপেক্টর আতিকুর যে। কেমন লাগছে নিজেকে এমন দেখে? ভীষণভাবে চমকায় আতিকুর। থানা থেকে আগে বের হয়ে এসেছিল আপনাকে কাছে পাবে বলে। অর্ধেক পর তো এসেই পড়েছিল, তবে হুট করে এক বাইক এসে সামনে দাঁড়ালো। সে তাকে শাসাতে চাইছিল, তবে হয়ে ওঠেনি। পেছন থেকে কিছু একটা স্প্রে করতেই অজ্ঞান হয়ে ঢলে পড়ে জমিতে। বর্তমানে নিজেকে এমন অপরিচিত জায়গায় বাঁধা অবস্থা দেখে চতুর মস্তিষ্কের আতিকুর নিজের বিপদ বুঝেই ফেলেছে। তবে কণ্ঠটা আর চেনা চেনা লাগছে কেন? কিছু বলার সুযোগ তার হয়ে ওঠে না। তার আগেই মুখ বেঁধে দেওয়া হয় তার। অজ্ঞান মুখোশধারী ব্যক্তিটা নিজের উল্লাস প্রকাশ করতে হো হো করে হেসে ওঠে। হাসার সময় এতটা দীর্ঘ হয় যে আতিকুরের কান গরম হয়ে আসে। মাথা ধপ করে জ্বলে ওঠে। এ কেমন সর্বনাশা হাসি, এ কেমন উল্লাস! হাসি থামে। এগিয়ে আসে অজ্ঞাত লোকটি। নিজের হাতে থাকা চা পাটিটা আতিকুরকে দেখিয়ে বলে ওঠে, আগন্তুক, দেখছিস এটা? এটা চা পাটি দিয়ে তোর শরীর আমি একটু একটু করে কাটবো। বিশ্বাস কর, একটুও কষ্ট হবে না। রক্ত দেখে আমার আনন্দ হবে, আকাশ ছোঁয়া আনন্দ। কথাটি শেষ করেই লোকটি চা পাটি চালিয়ে দেয় আতিকুরের হাতে। এক কোপেই বাম হাতে শরীর থেকে আলাদা হয়ে যায়। গগন শুনিয়ে চিৎকার করার কথা থাকলেও আতিকুর টু শব্দ পর্যন্ত করতে পারে না। চোখ বেয়ে জলগুলো অবিরাম পড়তে থাকে। চোখে মুখে বাঁচার আকুতি, ছেড়ে দেওয়ার অনুরোধ। তবে অজ্ঞাত সেই মুখোশধারী কি সেই আকুতি দেখার সময় বা ইচ্ছে আছে? সে তো রক্ত দেখেই উন্মাদনা হারিয়ে গেছে। বাম হাত থেকে নজর ঘুরিয়ে লোকটি ডান হাতের দিকে তাকায়। তার চোখ জ্বলে ওঠে। এই ডান হাত ছিল বলেই তো অকারণে অন্যের উপর জুলুম করতে পেরেছে। একটু পর কি করবে? হিসিয়ে বলল আগন্তুকটি, এই হাত দিয়েই তো অসহায় মানুষের উপর প্রহার করিস। এই হাত দিয়েই তো অসহায় মেয়ে সংগ্রামে হাত দিস। এই হাত দিয়েই তো মেয়েদের অনিচ্ছা সত্ত্বেও জোর করে কাছে টেনে নিস, ভোগের সামগ্রী বানিয়ে রাখিস। আজ এই হাত তোর পাপের প্রায়শ্চিত্ত করবে। চেয়ারের হাতলে বেছানো হাতের আঙুলে চাপাটিটা চেপে ধরে। ছটপট করে আতিকুর, থামাতে চায় পা, কিন্তু পা দুটো তো বাঁধা। আজ যেন মুখোশধারী লোকটা নিজের ভেতরের সকল হিংস্রতা ঢেলে দিচ্ছে আতিকুরের মাঝে। হাতের চারটে আঙুলের হাত থেকে আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খায়। ফ্লোর রক্তে ভেসে যায়। মুখোশধারী এবার চা পাটিটা চালিয়ে দেয় হাতের ওপর অংশে। একটু একটু করে আলাদা করে হাতের অংশগুলো। এত ব্যথা হয়তো আতিকুর সহ্য করতে পারেনি, আবার অজ্ঞান হয়ে যায়। বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় মুখোশধারী। চ শব্দ করে বাম হাতের কাটা অংশটা হাতে তুলে নেয়। জ্ঞান ফিরলে আবার তার হিংস্রতা শুরু করবে। তার আগে এই হাতটাকে কুচি কুচি করা যাক। সময় নিয়ে হাতটাকে এক একটা মাংসের টুকরো বানায়। হাড্ডিগুলো সাইডে রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমেষ। তার আর ধৈর্য ধরতে পারে না। ধপাধপ পা ফেলে বাইরে চলে যায়। ফিরে আসে এক বোতল পানি নিয়ে, মুখের উপর পুরো গ্লাসটা ঢেলে দেয়। নিভু নিভু চোখ খুলে আতিকুর। মুখোশধারী বুঝতে পারে দুর্বল চিত্তের লোকটা একটু পর আবার অজ্ঞান হয়ে যাবে, তাই মনের স্বাদ মেটাতে বলল, আগন্তুক, চিন্তা নেই, মেয়েকে খুব ভালোবাসিস তো? পুরুষ মানুষ খারাপ হোক, বাবা হিসেবে যেন পারফেক্ট। তোকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না।
আমার বাবাও না আমাকে খুব ভালোবাসতো, একদম প্রাণ ছিলাম তার। তবে দেখ তার প্রাণটা কতটা কষ্ট পেয়েছে। তবে তোর মেয়ের কোনো ক্ষতি আমি করব না, ক্ষতি যেন না হয় তাই দেখব। এখন রিল্যাক্স মুডে পরপারে চলে যা তো। তুই মরার পর তোর শরীরটা আমি কুচি কুচি করে কাটবো, কেউ চিনতেও পারবে না। হো হো করে হেসে চাপাটিটা গলায় চালিয়ে দেয়। নিভে যাওয়া শরীরটা কিছুক্ষণ পর ছটফট করে মৃতর কোলে ঢলে পড়ে। মুখোশধারী চোখ মেলে পুরো দৃশ্যটা অন্তরে ধারণ করে। এতটা তৃপ্তি সে কয়েক বছরেও পায়নি। এরপর আস্তে আস্তে শরীরটা মাংসের আস্তরণে পরিণত হয়। মাংসগুলো বিক্রি করলে হয়তো অনেক টাকার মালিক হয়ে যেত। আইডিয়াটা খারাপ না, ভাবতে ভাবতেই হাসে সে। আজ তার জীবনের সবচেয়ে আনন্দময় সময় রাত। মনের বাসনাগুলো এভাবেই পূর্ণতা পাক। রক্তে ঘ্রাণ সেই নেশা ধরায়। এই নেশা সহজেই কাটে না। নিস্তব্ধ পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন অন্তরিক্ষ। আজ তারকারাজিও মেঘের আড়ালে লুকিয়ে আছে। মেঘেদের রাজ্য চলেছে পুরো আকাশ জুড়ে, যার প্রভাবে ধরণী আজ ঘুমট। অমাবস্যা নাকি? চারিদিকে এত রহস্য রহস্য কেন? মনে হচ্ছে কেউ নিবিড় চোখে পরখ করছে। আদিল ফোনের ফ্ল্যাশলাইট নিভিয়ে দিল। সন্ধানী চোখে এদিক ওদিক পরখ করে জুতোটা খুলে 2 পা এগিয়ে আসলো। কিছু দূর কারো অবয়ব টের পাচ্ছে সে। ভয় চিন্তা কোনোটাই হচ্ছে না। এমন ভয়ের দিন সে কবেই পার করে এসেছে। তবে তার সন্দেহ হচ্ছে কালকের মতো আজকেও আবার মেয়েটি কৌতূহল মেটাতে চলে আসেনি তো। আজ তো আবার অফিসে এসেও নিজের উদ্দেশ্যের খানিক বুঝিয়ে দিয়ে গেছে। এমন হলে আজ মেয়েটি বাঁচবে না, সে হরপ করে বলতে পারে। অবয়ব যখন আস্তে আস্তে তার নিকটবর্তী হয়, হাত বাড়িয়ে গলা চেপে ধরল আদিল। মেয়েটির কুকানোর শব্দ। আদিল হেসে উঠল। তার সন্দেহটাই তাহলে ঠিক হলো। মনের মাঝে উল্লাস ভেসে যায়। অন্ধকারের মাঝে মেয়েটির কান বরাবর মুখ এনে বলে ওঠে, আজ তৃপ্তি নিয়ে আহার করব। টের পায় মেয়েটি থরথর করে কাঁপছে। কিছুটা অবাক হয় সে। তার জানা মতে আপনার ইবনাথ মেয়েটা তার যোগ্য প্রতিপক্ষ, কিন্তু সে ভুল। অন্য মেয়েদের মতো সেও ভীতু, দুর্বল, পুরুষের পায়ের তলায় থাকার যোগ্য। গলা ছেড়ে সামনের দিকে ধাক্কা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সাহসে তারিফ করতে গিয়েও পারলাম না। তবে আজ আদিল মাহমুদের থেকে আপনার মুক্তি নেই। আদিল মাহমুদ দুর্বল সবল দেখে না, যাকে মনে ধরে তাকেই তার জীবনে মায়া ত্যাগ করতে বাধ্য করে। গলাটা তাহলে ভিজিয়ে নেই। ধপ করে পড়ার শব্দ। আদিল 2 পা পিছিয়ে যায়। তড়িঘড়ি করে ফোনের লাইট জ্বালিয়ে দেয়। বিস্ময় ঘিরে তাকিয়ে থাকে। কিভাবে কি? ছোট ছোট পা ফেলে হাঁটছে আপরা। অন্ধকার প্রকৃতির মায়ার কবেই সে পড়েছে। আজ খুব করে ইচ্ছে করছিল অন্ধকারে মিশে যেতে, অন্ধকারে প্রাণ ভরে শ্বাস নিয়ে নেবে। গভীর রাতে ঝড়ো হাওয়ার কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দেবে। বিষাক্ত গ্যাসগুলো উড়িয়ে দেবে বিষাক্ত মানুষগুলো দেখে। তখন কি বিষে বিষে বিষক্ষয় হবে? যন্ত্রণায় ছটফট করবে মানুষগুলো। সে প্রাণ ভরে দেখত। তার মন পড়ছিল অন্ধকারে হাঁটার জন্য। তবে অন্ধকার যে রহস্যের নীড়, ঠিক নিজের হিংস্রতা মেপে জখম করেছে তাকে। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোই পা লেগে পড়ে গিয়েছিল ধুলোবালি মেশানো রাস্তায়। ছিলে গেছে হাত পা, জ্বলছে। তবে কষ্ট তার চোখে মুখে নেই, বরং পড়ে গিয়ে হেসেছিল সে। অন্ধকারে হিংস্রতাকে যোগ্য জবাব দিতে অনেকটা সময় সে হাত পা গুটিয়ে বসেছিল রাস্তায়। আপনার কাজে অন্ধকারও মনে হয় লজ্জা পেয়ে হার মেনে নিয়েছে। আর কোনো বাধাই তো পড়তে হয়নি। দিব্যি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। দূর থেকে আলোর ঝিলিক আসছে। আপনার চোখ মুখ কুঁচকে নিল এবার। অন্ধকার আবার তার সাথে বেইমানি করলো। আলোটা আস্তে আস্তে নিকটবর্তী হতেই দাঁড়িয়ে পড়ল সে। শব্দ করে বাইক এসে থামলো তার সামনে। ঝটপট নেমে পড়ল কেউ। আপনার মনে হয় একটু হলেও টের পেল কেই হতে পারে। বিরক্তি কণ্ঠে বলল, আমার ভালো থাকা সহ্য হয় না তোদের? কথাটা বলা শেষ। আপরা গালে থাপ্পড় পড়তেও দেরি হয়নি। ভীষণভাবে চমকায় আপরা। তবে অন্যান্যদের মতো সামান্য চড়ে তার গালে হাত চলে যায়নি, বরং অদ্ভুত দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখছে। রাগে ফুঁসছে মীরা। শরীর কাঁপছে তার। চোখগুলো অসম্ভব লাল। আপরা এক ছুটে বুঝে নিল মেয়েটা তার জন্য টেনশন করে কাঁদছে। একটু নয়, অনেকটা সময় কেঁদেছে। তার জন্য কেউ কেঁদেছে ভাবছে তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে কি কারো আপন হওয়ার মানুষ? মীরা নিজেকে স্বাভাবিক করলো ঠিকই, তবে পরে রাগ কমার বদলে আরও বাড়ল যেন। চিৎকার করে বলল, তোর কোনো টেনশন আছে? আমার কতটা চিন্তা হয়েছিল। রাতের অন্ধকারে শব্দটা কেমন ভয়ঙ্কর শোনালো। মনে হলো এই চিৎকার গ্রামের পথ পেরিয়ে শহরে চলে যাবে। আর সবাই টের পেয়ে যাবে আপনারও একটা ছোট বোন আছে, যাকে দেখতে সে রাত বিরতে ছুটে গিয়েছিল। জখমও হয়েছে। তখন কি শত্রুরা ঝাঁপিয়ে পড়বে? তার আধমরা বোনটাকে একেবারে মেরে ফেলবে। বড়সড় ঢোক গিলে আপরা। তবুও গলা কেমন শুকিয়ে যাচ্ছে। কথা বলা দুষ্কর হয়ে যাচ্ছে। আপরা অবুঝের মতো এগিয়ে গিয়ে মীরার মুখ চেপে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আস্তে আস্তে, শুনতে পাবে ওরা। মেরে ফেলবে আমার বোনটাকে, বাঁচতে দিবে না। আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিবে। আস্তে কথা বল, একদম চুপি চুপি, ফিস ফিস করে। আমি ছাড়া কাকপক্ষীও যেন টের না পায় এখানে কেউ আছে। অন্ধকারে মিশে ব্যক্ত করছে মনের কথা। মীরা নিভে যায়। রাগটা গায়েব হয়ে চোখে মুখে ব্যথা ফুটে ওঠে। 2 হাত মেলে আগলে নেয় আপরাকে। আজ এত কান্না পাচ্ছে কেন? হারানো মুহূর্তগুলো কেন চোখের সামনে ভাসে?
কেনই বা মনে হচ্ছে বর্তমান সুন্দর হলেও একটু পরেই সে বর্তমানকে অতীত করে পেরিয়ে যাওয়ার ভবিষ্যৎ তাদের জন্য সুখকর হবে না। চোখের জলগুলো অনায়াসে গাল বেয়ে পড়তে থাকে। আপনার শরীরও মৃদু কাঁপছে, চোখে পানি নেয়, তার কান্না পাচ্ছে, খুব করে কাঁদতে ইচ্ছে করছে, নিজেকে সম্পূর্ণ মেলে দিতে ইচ্ছে করছে মেয়েটির সামনে, তবে সে পারছে না। জলহীন কান্নাকে তো মানুষ মিছিমিছি লোক দেখানো কান্না বলে। তাকে আগলে রাখা মেয়েটাও কি তার আর্তনাদকে মিছিমিছি বলবে? আবরা মীরার বুক থেকে সরে আসে, কেমন অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই। কয়েক মুহূর্ত যায় নীরবে। হুট করে মীরা পা ভাঁজ করে রাস্তায় বসে পড়ে। আবরাও খানিক পর মীরার পাশে বসে পড়ে। নীরবতা সমীকরণ মেপে মীরা বলে ওঠে, আমাকে বলে আসলে কি আমি বাধা দিতাম? আমার খেয়াল ছিল না। কতবার ফোন দিয়েছি, ধরার প্রয়োজন মনে করিসনি? কেন? ফোন দিয়েছিলি বুঝি? ইস, ফোন তো সাইলেন্ট, দেখিনি। আবরার হেয়ালিতে রেগে গেল মীরা, দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে হেয়ালি করবি না আবরা? আবরা মুচকি হাসলো, উঠে দাঁড়িয়ে মীরার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, বাড়ি চল। মীরা চাপা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আবরার হাত ধরল না। মীরার আচরণে আবরার কিটকিটিয়ে হাসলো। আর কোনো কথাই হলো না, শুধু হাঁটার শব্দটাই অন্ধকারে বারবার বাড়ি খেলো। নাদিয়াকেও মেসেজ পাঠিয়ে দিয়েছে মীরা। বাইকে চেপে বসতেই শব্দ করে ছুটতে শুরু করলো বাইক। মীরার মেসেজ পেয়ে খোঁজ থামিয়ে দেয় নাদিয়া। লোকটি বাড়ি পৌঁছে দিচ্ছিল তাকে। হঠাৎ নাদিয়ার কথায় হেসে উঠল সে। বাড়ি তার নিজস্ব কোনো বাড়ি আছে নাকি? হেয়ালি করে বলল, কার বাড়ি? তোমার? বিয়ে করে ঘর জামাই রেখে দিবে নাকি? কথাটা শোনা মাত্রই নাদিয়া দুম করে কিল বসানো লোকটার পিঠে। রেগে বলল, বলেছি না আমার সামনে নিজেকে এমন করে তুলে ধরবে না। লোকটি বলল, নরম হাতের স্পর্শ খারাপ না। তার কথা বিপরীতে এমন কথা নাদিয়া মোটেও আশা করেনি। লোকটি দিন দিন আরো বেশি অচেনা হয়ে যাচ্ছে। এমন অচেনা হলে সে বুঝবে কি করে? রেগে নিজের মতো ফুঁসতে লাগলো সে। কিছুক্ষণ পর লোকটি নিজে থেকেই বলল, ক্রমশ শীঘ্রই। রাগে নাদিয়া আর কথা বলল না। এতে লোকটি অপমানিত হলো না, বরং হাসিটা কেমন বাড়ছিল। আহমেদ বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামাতেই নাদিয়া নেমে পড়ল। কিছুক্ষণ মাস্ক পরিহিত মুখশ্রীর দিকে তাকিয়ে ঘুরে হাঁটতে লাগলো। এমন সময় টের পেল লোকটি চাপা সুরে বলছে, আমার উপরে যাওয়ার চেষ্টা করো না নাদিয়া। তুমি নিজেও জানো না আমার হাত কত লম্বা। খেলাটা আমি আস্তে আস্তে এগোচ্ছি বলে ভেবো না আমি কিছুই করতে পারবো না, বা আমি অপারক। আপনারা কেন কেউ আমার খেলায় মুখ্য গুটি নয়। মন চাইলে আমি খেলা থেকে আবরা নামক গুটিটা সরিয়ে ফেলতে পারি। পুরো খেলাটায় একছত্র নির্মাতা আমি। আমাকে টেক্কা দেওয়া মানে জীবনের মায়া ত্যাগ করা। সাবধান। বাইক ছুটার শব্দ, কথাগুলো সারমর্ম মস্তিষ্কে ডোরবেলে বাজতেই নাদিয়া রেগে মাটিতে লাথি বসালো। কিছুটা চেঁচিয়েই বলল, তুমি খেলা নির্মাতা হলেও জানো না খেলা কখনো একজনে হয় না। বিপক্ষ দল ছাড়া যেমন খেলা অনুষ্ঠিত হয় না, তেমনি দলে খেলোয়াড়ের মধ্যে একজন অনুপস্থিতি থাকলে খেলা শুরু হতে পারে না। নাদিয়া আহমেদকে চুনোপুটি ভেবে তুমি খুব ভুল করলে। এর দাম তোমাকে দিতেই হবে, ক্রমশ শীঘ্রই। তারপর ধপাধপ পা ফেলে গেট পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ল। মদের 6 গ্লাস ফুলফিল হয়নি বলেই মনে হয় রাগ লাগছে এত। তাকে এত রাগতে চলবে নাকি? মস্তিষ্ক ঠান্ডা রেখে খেলা চালিয়ে যেতে হবে। ঘরে ঢুকে সবাই বসে মদের গ্লাস হাতে নেয়। চুমুকের মতো টানছে সে। ঠোঁটের কাছে নিয়ে যখনই চুমুক দিবে ঠিক তখনই নিস্তব্ধ ঘরের মাধুর্যতা নষ্ট করে বিকট শব্দে ফোনটা বেজে ওঠে। এবার সকল রাগ যেন মদের গ্লাসটার উপর পড়ে। রেগে ছুঁড়ে মারতে গিয়েও ফিরে আসে সে। তাকে যদি কেউ প্রশ্ন করে সে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিঃশব্দে কোনো রকম সময় ব্যয় না করে সে বলবে অ্যালকোহলের নাম দেবে। অ্যালকোহল ছাড়া সে নিঃস্ব। মদের গ্লাসটা সুন্দরভাবে রেখে পকেট থেকে ফোন বের করে ভাইয়া নামটা জলজল করছে স্ক্রিনে। লাফ দিয়ে উঠে দাঁড়ায় সে। আবার কি হলো? সে তো এত রাতে এমনটা আশা করেনি। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে গম্ভীর স্বর ভেসে আসে, আদিল, আধা ঘন্টার মধ্যে আমার বাংলোতে দেখতে চাই তোমাকে। ফার্স্ট। হ্যাঁ বা না কোনো রকম প্রশ্ন করার সুযোগই হয়ে ওঠে না নাদিয়ার। তার আগেই আদিল ফোন কেটে দেয়। বিরক্তিতে হাত মুষ্টিবদ্ধ করে নেয় নাদিয়া। তাকে যেতেই হবে। এই রাতের বেলাতেও তাকে যেতেই হবে। না হলে কাল সকাল হয়তো তার জন্য সুখকর হবে না। যদিও কোনো মুহূর্তই তার জন্য সুখকর নয়। মদের গ্লাসের দিকে তাকায় নাদিয়া। পা চালিয়ে গ্লাসটা হাতে তুলে নিয়েই পেটে চালান দেয় সে। তৃপ্তির ঢেকো তুলে। এবার শান্তি লাগছে। সব রাগ যেন হাওয়া। গাড়ি চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আজ একটু অবাধ্য হতে ইচ্ছে করছে। 20 মিনিটেই যেতে পারত সে, তবে সে যাবে না। আধা ঘন্টা পেরিয়ে গেলেই সে যাবে। সে কি হুকুমের গোলাম নাকি? ভাইকেও তো বুঝতে হবে। তারা একই রক্ত, জেদ একই রকম হবে। আধা ঘন্টা পেরিয়ে গিয়ে আরও 5 মিনিট সময় অতিবাহিত হওয়ার পর নাদিয়া এলো আদিলের বাংলোতে। সদর দরজা আগে থেকেই খোলা। হেলে দুলে ভেতরে ঢুকেই ভাইকে পায়চারি করতে দেখল সে। চিন্তিত না কি বোঝা গেল না, তবে গম্ভীর। নাদিয়ার উপস্থিতি টের পেয়ে আদিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, আদিল বলল 5 মিনিট লেট। ভয় লাগলেও নাদিয়া নির্বিকার চিত্তে বলল, ঘড়ি আছে আমার হাতে। আদিল বলল, বেশ কথা বলছো না, ভয় করে না আর? নাদিয়া বলল, 5 মিনিট লেটের জন্য তুমি যদি আমাকে শাস্তি দিতে পারো আমার ভয় না পাওয়া স্বাভাবিক না? আপনার লল একই রক্ত। আদিল হাসল। কিছুক্ষণ নাদিয়ার মুখশ্রীর দিকে তাকিয়ে হাসিটা চওড়া করলো। নাদিয়া এবার ভয়ে একদম সিটিয়ে গেল।
এই হাসি তার অপরিচিত নয়। আদিল একটু একটু করে নাদিয়ার সামনে এসে নাদিয়ার গালে ডান হাত রাখলো। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কি যেন ভাবলো, আবার হুট করে গালটা শক্ত করে চেপে ধরে বলল, আমার সামনে বড় বড় কথা বলো না। রক্তের গরম আমাকে দেখিয়ে লাভ নেই। বিশ্বাস করো, তোমার জীবন নিতে আমার একটুও কষ্ট হবে না। নাদিয়া ব্যথায় চোখ বন্ধ করলেও ছাড়ানোর কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। আদিলের দিকে তাকিয়ে রইল অপলক। এই যে সামনের মানুষটা তাকে ব্যাখ্যা দিচ্ছে, অথচ তার চোখে মুখে কেমন অদ্ভুত অনুভূতি দেখা যাচ্ছে। সেটা আনন্দ নাকি ব্যথা টের পেল না, তবে নরম সুরে বলল, আমার মাঝে মাঝে মনে হয় তুমি নিজেকে যেভাবে দেখাচ্ছ সেরকম তুমি নয়। গাল ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো আদিল, হেসে বলল,